আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব হাইড্রোডাইনামিক অধ্যায় 5 স্রোতশীল গতি। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল 5.4। বলা আছে ব্লাসিয়াসের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। এই প্রশ্নটা হিউজ পরিমাণ সালে আসছে। এখানে বেশ কিছু সাল উল্লেখ করা আছে, 2013, 15, 17, 19 এবং 21, অর্থাৎ এক বছর পর পরই সাধারণত এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। এটা সাধারণত আপনার গ বিভাগ অর্থাৎ 10 মার্কের জন্য এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। আমি আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বলা আছে ব্লাসিয়াসের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। অর্থাৎ প্রথমে আমরা বর্ণনা দিব, এরপর এই প্রশ্নটা আমরা প্রমাণ করব। তাহলে বর্ণনাতে কি বলা আছে, যে ধরি একটি স্থির নলকে অবিচল ও অঘূর্ণায়মান গতির একটি তরলে স্থাপন করা হলো, এটা আমরা ধরে নিলাম। আবার ধরে নিলাম যে অক্ষ বরাবর অংশ এক্স ও ওয়াই, অক্ষ বরাবর অংশ কত, এক্স আর ওয়াই, তার মানে এটা দ্বিমাত্রিক। যেহেতু চলক এখানে দুইটা, যে অক্ষ বরাবর অংশ এক্স এবং ওয়াই বা এক্স কমা ওয়াই এবং নলের উপরের চাপের ধাক্কার কেন্দ্রবিন্দুর প্রেক্ষিতে ভ্রামক হলো এম, অর্থাৎ মোমেন্টাম হলো কত, এম। তবে বহির্বল সমূহ উপেক্ষা করে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে ক্যাপিটাল ওয়াই প্লাস আই ক্যাপিটাল এক্স ইকুয়াল মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি ডিডাব্লিউ ডিভাইডেড ডিজেড পাওয়ার হলো 2 ডিজেড। এই টার্মটাকে উভয় পাশে যদি মাইনাস আই দ্বারা গুণ করি তাহলে এই টার্ম পাবো এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল 1 ডিভাইডেড টু আই রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি ডিডাব্লিউ ডিভাইডেড ডিজেড হোল স্কয়ার ইনটু ডিজেড। অর্থাৎ এই টার্ম একটা আমরা প্রমাণ করে দেখাবো, আবার আমরা প্রমাণ করে দেখাবো এবং মোমেন্টাম m ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড টু রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি জেড ইনটু ডিডব্লিউ ডিভাইডেড ডিজেড হোল স্কয়ার ইনটু ডিজেড এত এর বাস্তব অংশ। বাস্তব অংশ মানে কত, রিয়াল, এত এর বাস্তব অংশ। এই টার্মটা ভালোভাবে মনে রাখবেন, এটা প্রয়োজন হবে। তাহলে এই টার্ম আর এই টার্ম আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এখানে কিছু পরিচিত দেওয়া আছে, যেখানে ডাব্লু হলে জটিল বিভব, রো হলে ঘনত্ব এবং সমাকলন গুলো নলের পরিসীমার চতুর্দিকে বিবেচনা করা হয়। এটা হলো এই ব্লাসিয়াসের উপপাদ্যের বর্ণনা। এখন আমরা উপপাদ্যটা প্রমাণ করব। এখন আমরা এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এখানে দুইটা চিত্র দেখতেছেন, এটা আমি হাত দিয়ে অঙ্কন করেছি, হয়তো চিত্র একটি 19-20 পার্থক্য থাকতে পারে। আপনারা প্রয়োজনে বই থেকে আরো ভালোভাবে দাগানোর চেষ্টা করবেন। এই চিত্রের সাহায্যে প্রথমে আমরা ভাষাগত টার্ম দেখব। প্রমাণে বলা আছে যে ধরে নিলাম এক্স ও ওয়াই তলে স্থাপিত নল হলো সি, যেটা হলো নল। এই দেখেন এক্স ও ওয়াই স্থাপিত তলে নল হলো এই সি। এর প্রস্থচ্ছেদের উপর দুইটি নিকটতম বিন্দু পি অফ এক্স কমা ওয়াই এবং পি প্রাইম অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে কি বলছে, যে ধরি এক্স ও ওয়াই স্থাপিত নল, যেটা হলো নল, এই যে বাঁকার মতো যেটা দেখতেছেন এটা হলো নল, এই নলকে সি দ্বারা প্রকাশ করছি। তাহলে এর প্রস্থচ্ছেদের উপর দুইটি নিকটতম বিন্দু, একটা পি অফ এক্স কমা ওয়াই, যেহেতু দ্বিমাত্রিক এইটা হলো পি অফ এক্স কমা ওয়াই এবং পি প্রাইম অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। বলা আছে যে দুইটি নিকটতম বিন্দু, এখান থেকে এই বিন্দুর দূরত্বটা কত দেওয়া আছে, ডেল এক্স। তাহলে এটা হলো পি অফ এক্স কমা ওয়াই, এটা হলো পি প্রাইম অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে বলা আছে পি প্রাইম হচ্ছে সি এর উপাদানের একটি চাপ যার দৈর্ঘ্য কত, ডেল এস। তাহলে যদি পি বিন্দুর চাপ স্মল ক্যাপিটাল পি বিন্দুর চাপ স্মল পি দ্বারা নির্দেশিত হয়, তবে ডেল এস প্রস্থচ্ছেদের একক দৈর্ঘ্যের উপর বল হচ্ছে পি ডেল এস এবং ইহার দিক সি এর অভিলম্ব বরাবর। যদি সি এর পি বিন্দুতে স্পর্শক ও এক্স এর সাথে আলফা কোণ আনত হয়, তাহলে এই বলের এক্স ও ওয়াই অক্ষ বরাবর অংশ হচ্ছে এত এবং এত। এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এটার ব্যাখ্যায় আমি আপনাদের এখন দেখাবো, যে এটা কিভাবে আসলো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখানে বোঝার কিন্তু অনেক কিছু বিষয় আছে।
তাহলে এখানে কি বলছে দেখেন, এখানে যদি আমরা এখানে এটা কিন্তু স্পর্শ করছে, এটা কিন্তু স্পর্শ করছে, এটা কিন্তু স্পর্শ করছে। তাহলে এই স্পর্শকটাকে যদি আমরা লব্ধি চিন্তা করি, অর্থাৎ বিষয়টা যদি এইরকম চিন্তা করি, স্পর্শকটাকে যদি লব্ধি চিন্তা করি, এই লব্ধিকে যদি আর দ্বারা বিবেচনা করি, তাহলে স্পর্শকটাকে যদি আমরা লব্ধি চিন্তা করি, লব্ধিকে যদি আর দ্বারা বিবেচনা করি, তাহলে এটা হলো পি বিন্দু। তাহলে এই পি বিন্দু দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর হলো আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর হলো আর সাইন থিটা। এক্স অক্ষ বরাবর আর কস থিটা, ওয়াই অক্ষ বরাবর হলো আর সাইন থিটা। আর লব্ধি বলের মান কত? লব্ধি বলের মান এই যে পি ডেল এস। এই আর এর পরিবর্তে আমরা কত বসাবো? পি ডেল এক্স। আর থিটা বলতে এখানে কত? পাই ডিভাইডেড 2 প্লাস আলফা, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস আলফা। এখানে থিটা কত? 90 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি বলের মান কত? পি ডেল এস। এই যে পি ডেল এস লেখা হয়েছে, কস থিটা বলতে কত? পাই ডিভাইডেড 2 প্লাস আলফা। তাহলে পি ডেল এস কে ঠিক রাখলাম। তাহলে দেখেন এটাকে কি এইভাবে লেখা যায় না? পাই ডিভাইডেড 2 মানে কত? 90 ডিগ্রি। পাই ডিভাইডেড 2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি গুণ 1, 1 দ্বারা কোনো টার্মকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস এই আলফা। তাহলে এন এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক টার্ম পরিবর্তন হয়ে যায়, তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। তাহলে পাই ডিভাইডেড 2 মানে কত? দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হলো পজিটিভ, সাইন আর কোসেক হলো পজিটিভ, কিন্তু আছে কত? কস। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হলো পজিটিভ, আর কস হলো কত? নেগেটিভ। এই জন্য এর আগে নেগেটিভ হবে, নেগেটিভ হবে। তারপর এই যে আলফা, তাহলে এই যে মাইনাস এই যে পি ডেল এস সাইন আলফা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এত ইকুয়াল মাইনাস পি ডেল এস কে ঠিক রাখলাম, সাইন আলফা। তাহলে সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখানে থিটার পরিবর্তে কত আছে? আলফা। তাহলে সাইন আলফা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। এই লম্ব ভাগ অতিভুজের মান এই টার্ম থেকে বের করব, এই টার্ম থেকে বের করব। এখানে যদি একটা কোণ আমরা চিন্তা করি, তাহলে এখানে যদি আমরা একটা কোণ চিন্তা করি, তাহলে এটা কি? ভূমি, এটা অতিভুজ, আর বিপরীত বাহু হলো কত? লম্ব। তাহলে সাইন আলফা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। লম্বর মান কত? লম্বর মান কত? এই যে ডেল ওয়াই, লম্বর মান হলো ডেল ওয়াই। আর অতিভুজ কত? ডেল এস। এটাকে লেখা যায় একচলক বিশিষ্ট কোন মান, এটা আংশিক ডেরিভেটিভ আকার, কিন্তু একচলক বিশিষ্ট কোন মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়। ডেল ওয়াই ডিভাইডেড ডেল এক্স কে লেখা যায় ডিওয়াই ডিভাইডেড ডিএস। তাহলে সাইন আলফার মান আমরা কত পাইছি? ডেল ওয়াই ডিভাইডেড ডেল এস, ডেল ওয়াই ডিভাইডেড ডেল এস বসাইছি। তাহলে এই ডেল এস আর এই ডেল এস ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত? মাইনাস পি ডেল ওয়াই। এটা এক্স অক্ষ বরাবর। কিন্তু এবার ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কত? আর কস থিটা। তাহলে লব্ধি বলের মান এখানে কত? পি ডেল এস, পি ডেল এস। এই যে পি ডেল এস বসানো হয়েছে, সরি ওয়াই অক্ষ বরাবর আর সাইন থিটা, এক্স অক্ষ বরাবর আর কস থিটা। তাহলে আর এর মান লব্ধি বলের মান কত? পি ডেল এস বসানো হয়েছে। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, থিটা বলতে এখানে কত? এটা আলফা। তাহলে 90 ডিগ্রি গুণ 1 প্লাস আলফা। তাহলে এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক টার্ম পরিবর্তন হয়ে যায়, সাইন পরিবর্তন হয়ে যাবে কত? কস। তাহলে পাই ভাগ 2, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক কত? পজিটিভ। এখানে আছে কত? সাইন। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, এই জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে পি ডেল এস, এই যে পি ডেল এস কে ঠিক রাখলাম, ইকুয়াল এখানে পি ডেল এস। তাহলে পি ডেল এস। এবার কজ আলফা, কজ আলফা সমান কত? কজ আলফা বা কস থিটা সমান কত? ভূমি ডিভাইডেড অতিভুজ। এটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসতেন, ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে যদি কোন চিন্তা করি, ভূমি কোনটা? এটা ভূমি, এটা অতিভুজ, এটা বিপরীত বাহু হলো লম্ব। তাহলে ভূমি কত? এখানে ডেল এক্স, ভূমি কত? ডেল এক্স। আর অতিভুজ কত? ডেল ওয়াই, ডেল এস। তাহলে একচলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়। তাহলে ডেল এক্স ডিভাইডেড ডেল এস কে লেখা যায় ডিএক্স ডিভাইডেড ডিএস। তাহলে এই যে সাইন আলফার মান ডেল এক্স ডিভাইডেড ডেল এস বসানো হয়েছে। এই ডেল এস আর ডেল এস ভ্যানিশ হয়ে গেলে এখানে থাকবে কত? পি ডেল এক্স। এটাকে আপনি লিখতে পারবেন পি ডিওয়াই, এটাকে আপনি লিখতে পারবেন পি ডেল এক্স কে লিখতে পারবেন পি ডিএক্স। এটা একটু পরে আমাদের প্রয়োজন হবে, একটু পরে প্রয়োজন হবে। এবার আমরা পি বিন্দুতে এক্স ও ওয়াই অক্ষের মোমেন্টাম অর্থাৎ এমটাকে বের করব, মোমেন্টাম এমটাকে বের করব। তাহলে এমটা কিভাবে বের করব? মাইনাস এই যে এই ট্রামের যোগফল,
এটা যেহেতু এক্স অক্ষ বরাবর এই টার্মের সাথে ওয়াই গুণ হবে, এটা ওয়াই অক্ষ বরাবর এই টার্মের সাথে এক্স গুণ হবে। তাহলে মোমেন্টামের মানটা কিভাবে বের করব, মাইনাস এই যে এই টার্ম আর এই টার্মের যোগফল, এটা যেহেতু এক্স অক্ষ বরাবর এর সাথে ওয়াই গুণ হবে, এটা ওয়াই অক্ষ বরাবর এর সাথে এক্স গুণ হবে। তাহলে মাইনাস, তাহলে এই টার্মের মান কত পাইছি দেখেন, এই টার্মের মান আমরা কত পাইছি, এই টার্মের মান পাইছি কত, মাইনাস পি ডেল ওয়াই, এই যে মাইনাস পি ডেল ওয়াই, ওয়াই কে ঠিক রাখলাম প্লাস এই টার্মের মান কত পাইছি, এই টার্মের মান পাইছি পি ডেল এক্স, এই যে পি ডেল এক্স এ লেখা হয়েছে, এক্স কে ঠিক রাখলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই। আমাদের সর্বশেষ লাইন ছিল, এই টার্ম ছিল আমাদের সর্বশেষ লাইন। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আছে পি ডেল ওয়াই ওয়াই প্লাস এটা যা আছে ঠিক রাখলাম। এই টার্ম আর এই টার্ম আগে লিখলাম, এই টার্ম পরে লিখলাম। তাহলে এই অংশ আর এই অংশ থেকে পি কমন নিলাম, তাহলে এক্স ডেল এক্স ওয়াই ডেল ওয়াই। তাহলে আমরা লিখি, একটু আগে আমরা যেটা বের করলাম সেটা হলো এক্স আর ওয়াই এর অংশ, এক্স আর ওয়াই এর অংশ বের করছি। এখন এক্স আর ওয়াই এর সম্পূর্ণ মান বের করব। তাহলে আমরা লিখি ক্যাপিটাল এক্স ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি ডি ওয়াই। একটু আগে আমরা এক্স অক্ষ বরাবর মান কত পাইছিলাম, মাইনাস পি ডেল ওয়াই, এটাই তো পাইছিলাম। তাহলে এটা এক্স অক্ষ বরাবর আমরা কি পাইছিলাম, অংশ। এবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা সম্পূর্ণ মান বের করব। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল, এই যে মাইনাস ঠিক রাখলাম, যেহেতু সম্পূর্ণ মান বের করবো তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি, এখানে এক্স চলক বিশিষ্ট আছে ডেল ওয়াই, এক্স চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়, তাহলে ডেল ওয়াই কে লেখা যায় ডি ওয়াই। ঠিক একই ভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা পাইছিলাম কত মান, পি ডেল এক্স। তাহলে সম্পূর্ণ মান আমরা ওয়াই অক্ষ বরাবর সম্পূর্ণ মান বের করব। তাহলে ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি ডেল এক্স কে লেখা যায় ডিএক্স। এবং মোমেন্টাম ইন্টিগ্রেশন অফ, এই যে দেখেন ইন্টিগ্রেশন অফ মোমেন্টামের আমরা কত পাবো, ইন্টিগ্রেশন অফ এখানে কত পি অফ এক্স, এই যে ডেল এক্স কে লেখা যায় ডিএক্স এবং ওয়াই ডিওয়াই কে ডেল ওয়াই কে লেখা যায় কত ডিওয়াই, ডেল ওয়াই কে লেখা যায় ডিওয়াই। এবার আমরা লিখব যে অবিচল গতির ক্ষেত্রে বার্নৌলির সমীকরণ, যেটা আপনারা 2 নম্বর চ্যাপ্টারে পড়ে আসছেন, যে অবিচল গতির ক্ষেত্রে বার্নৌলির সমীকরণ p ডিভাইডেড রো প্লাস 1 ডিভাইডেড 2 কিউ স্কয়ার ইকুয়াল সি, যেখানে যে কিউটা হলো প্রবাহ বেগ, পি হলো চাপ আর রো হলো ঘনত্ব। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব যে সুতরাং আমরা পাই পি ডিভাইডেড রো, এই মানটা প্লাস আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে মাইনাস, তাহলে পি ডিভাইডেড রো ভাগ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে গুণ, এই টার্ম আর এই টার্মের সাথে যে গুণ করা হয়েছে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার আর এটাকে আমরা দিলাম 3 নাম্বার সমীকরণ। আবার এবার আমরা প্রমাণে মেইন সলিউশন আমরা এখন প্রবেশ করব। আমরা এখন এই যে বর্ণনাতে যেটা ছিল y প্লাস আই এক্স ইকুয়াল একটা মান ছিল, তাহলে বাম পক্ষ আমরা ধরে ডান পক্ষ আমরা প্রমাণটা মিলিয়ে দেখাবো। তাহলে y প্লাস আই এক্স ইকুয়াল y সমান কত, y সমান একটু আগে আমরা দেখে আসলাম, এখানে আছে দেখেন y সমান এই যে ইন্টিগ্রেশন সি পি ডিএক্স বসে দিলাম, i কে ঠিক রাখলাম, x সমান কত মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি ডিওয়াই। তাহলে এই অংশ আর এই অংশ থেকে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি কমন হলে থাকবে ডিএক্স মাইনাস আই ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি সমান মান কত পাইছি, এই যে 3 নাম্বার সমীকরণ, এটা বসে দিলাম, এটা যা আছে ঠিক রাখলাম, সাইড নোট দিয়ে বলে দিলাম 3 নং হতে। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি রো সি দ্বারা এই মানটা একবার গুণ মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি ডিএক্স মাইনাস আই ডিওয়াই দ্বারা এই টার্মটাকে গুণ করা হয়েছে। ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি রো সি এটা সমান ডিজেড বার কিভাবে আসলো এটার ব্যাখ্যায় আমি আপনাদের এখন দেখাবো, প্রয়োজনে এগুলো খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন। জেড সমান আমরা কি জানি, জটিল সংখ্যা জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। তাহলে এর উপর যদি বার দেই তাহলে এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এক্স মাইনাস আই ওয়াই। উভয় পাশে যদি আমরা সসচলকের চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, জেড বার কে করলে ডিজেড বার, এক্স কে করলে ডিএক্স মাইনাস আই, ওয়াই কে করলে ডিওয়াই, উভয় পাশে সসচলকের চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এই টার্ম আর এই টার্ম সমান কেন, কারণ এদের মধ্যে ইকুয়াল চিহ্ন আছে, এটার পরিবর্তে এইটা বা এটার পরিবর্তে এইটা লিখতে পারবেন।
তাহলে ডিএক্স মাইনাস আই ডিওয়াই এর পরিবর্তে লিখলাম আমার ডিজেড বার মাইনাস, এটাকে একটু সাজিয়ে লিখলাম রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি কিউ স্কয়ার, এটা যা আছে ঠিক রাখলাম। আপনারা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার জটিল সমাকলনে একটা উপপাদ্য পড়ে আসছিলেন, যে কোশির সমাকলন উপপাদ্য বা কোশির যোগজীকরণ উপপাদ্য যেটাই বলেন পড়ে আসছিলেন এইরকম, জেড ইকুয়াল এফ অফ জেড, আপনারা এরকম একটা পড়ে আসছিলেন ডিজেড, সরি এরকম না, এরকম পড়ে আসছিলেন যে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এরকম ছিল, এফ অফ জেড ডিজেড ইকুয়াল 0, এরকম একটা উপপাদ্য পড়ে আসছিলেন। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি কে আমরা ঠিক রাখলাম, এই টার্মটাকে আমরা এফ অফ জেড বিবেচনা করলাম। তাহলে এখানে ডিজেড এর পরিবর্তে ডিজেড বার আছে, ডিজেড এর পরিবর্তে ডিজেড বার আছে, তাহলে এই টার্মের ফলাফল কত আসবে 0, এই টার্মের ফলাফল, এই টার্মের ফলাফল কত 0। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি মিলে গেছে, এই টার্মটাকে এফ অফ জেড বিবেচনা করলাম, ডিজেড বার এখানে আছে কত ডিজেড, এই টার্মটাকে ডিজেড বার চিন্তা করেন, তাহলে এটার ফলাফল কত 0, তাহলে এই টার্মের ফলাফল কত আসবে 0, এটা যা আছে আমরা ঠিক রাখলাম। তারপর এটাকে একটু সাজিয়ে লিখলাম মাইনাস, এই যে এই টার্ম যা আছে ঠিক রাখলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন বুঝতে পারছেন। এটা আসলে কি জন্য 0 হলো, এটা কোশির উপপাদ্য অনুসারে প্রয়োজনীয়, এখানে আপনারা সাইড নোট আকারে লিখে রাখবেন যে কোশির উপপাদ্য অনুসারে এই টার্মটা 0 হয়েছে। আমাদের সর্বশেষ লাইন ছিল, এই টার্ম ছিল আমাদের সর্বশেষ লাইন, এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করবো। তাহলে মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি কিউ স্কয়ার, তাহলে দেখেন dx ডিভাইডেড s মাইনাস i dy ডিভাইডেড s, তাহলে এখানে ds বেশি নিছি, এই এখানেও আমরা ds নিছি, এই ds দ্বারা বন্ধনের ভিতরে গুণ করেন, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই ds দ্বারা একবার এই টার্মটাকে গুণ করে ds ভ্যানিশ হয়ে যাবে, dx থাকবে, এই ds দ্বারা এই টার্মটাকে গুণ করে ds আর ds ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কত মাইনাস i dy, অর্থাৎ এই টার্মটাকে ভেঙে এইভাবে লেখা যায়, এই ds দ্বারা এই টার্ম আর এই টার্মকে গুণ করে দেখেন মান আউট হয়ে গেলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে ইকুয়ালের বাম পাশে কত ছিল, ক্যাপিটাল Y প্লাস I ক্যাপিটাল X ইকুয়াল মাইনাস, এটাকে সাজিয়ে লিখলাম 1 ডিভাইডেড 2 রো এই কিউ স্কয়ার, এখানে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি হবে, এখানে কিউ স্কয়ার, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, এখানে কিউ স্কয়ার দিলাম। আমরা শুরুতে চিত্র থেকে কি বের করছিলাম, চিত্র থেকে বের করছিলাম cos আলফা ইজ ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড ডেল এস। আমি বলেছিলাম এক চলক বিশিষ্ট কোন মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেইটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়। তাহলে এই টার্ম আর এই টার্ম সমান কেন, কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে, এটার পরিবর্তে এটা বা এই টার্মের পরিবর্তে এটা, তাহলে dx ডিভাইডেড ds এর মান আমরা কত বসাইতে পারবো, এই যে cos আলফা। ঠিক একই ভাবে সাইন আলফা সমান আমরা চিত্র থেকে বের করেছিলাম ডেল ওয়াই, এইরকম ডেলটা ছিল এইরকম, ডেল ওয়াই ডিভাইডেড ডেল এস, এইরকম ছিল ডেল, ওইটাও ডেল এইটাও লেখা যাবে, সমস্যা নেই। তাহলে এটা এক চলক বিশিষ্ট কোনো মান আংশিক ডেরিভেটিভ আকারে থাকলে সেটাকে সম্পূর্ণ ডেরিভেটিভ আকারে লেখা যায়। তাহলে ডিওয়াই ডিভাইডেড ডিএস এর পরিবর্তে আমরা লিখলাম সাইন আলফা, ডিএস আছে ডিএস কে আমরা ঠিক রাখলাম, এটা আমরা দিলাম 4 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই কিউ স্কয়ারের মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে এসে 4 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব। তাহলে কিউ স্কয়ারের মানটা কিভাবে পাবো, বলা আছে কিন্তু জটিল বিভব w = 5 + i psi এর জন্য পাই, অর্থাৎ জটিল বেগের ডেফিনেশন থেকে আমরা এই মানটা বের করে নিয়ে আসবো। জটিল বেগের ডেফিনেশন থেকে আমরা জানি dw ডিভাইডেড dz ইকুয়াল ডেল ফাই ডেল এক্স প্লাস i ডেল সাই ডেল এক্স, তাহলে এটা যা আছে ঠিক রাখলাম। ইউ সমান আমরা 3 নম্বর চ্যাপ্টার থেকে আমরা জানি ইউ সমান মাইনাস ডেল ফাই ডেল এক্স, ভি সমান আমরা জানি ডেল সাই ডেল এক্স, তাহলে ডেল ফাই ডেল এক্স এর পরিবর্তে এই যে মাইনাস ইউ, উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করেন, দেখেন এই টার্মের উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে মাইনাস 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 প্লাস, তাহলে ডেল ফাই ডিভাইডেড ডেল এক্স এর মান এই যে ইউ প্লাস ডেল সাই ডেল এক্স এর মান এই যে ভি বসিয়ে দিলাম, তাহলে ডিডব্লিউ ডিজেড। তাহলে আমরা একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল কি জানি, আমরা একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল জানি এক্স প্লাস আই ওয়াই, এক্সটা হলো বাস্তব সমান r cos থিটা, ওয়াইটা হলো কাল্পনিক সমান r sin থিটা।
কিন্তু এখানে আছে কিউ আর আলফা, তাহলে বাস্তব সমান আর বাস্তব সমান আমরা লিখবো কিউ কজ আলফা, যেহেতু কিউ আর আলফার কাহিনী এখানে কিউ কজ আলফা, তার আগে মাইনাস প্লাস কাল্পনিক সমান আমরা লিখবো যে কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা, সাইন আলফা, কিউ সাইন আলফা তার আগে আই, তাহলে ডিডব্লিউ ডিভাইডেড ডিজেড, এই টার্ম আর এই টার্ম থেকে মাইনাস কিউ কমন নিলে থাকবে কজ আলফা, মাইনাস কমন আছে প্লাস মাইনাস মাইনাস আই সাইন আলফা, তাহলে ডিডব্লিউ ডিভাইডেড ডিজেড ইকুয়াল মাইনাস কিউ। অয়লারের সূত্র আমরা কি জানি, ই টু দি পাওয়ার আই থিটা সমান আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান আমরা জানি কস থিটা মাইনাস আই সাইন থিটা। এখানে থিটার পরিবর্তে আছে আলফা, তাহলে কজ আলফা মাইনাস আই সাইন আলফার পরিবর্তে লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখাটা শুরু করব। উভয় পাশে আমরা এখন বর্গ করব। উভয় পাশে যে বর্গ করা হয়েছে এই টার্ম যা আছে ঠিক রাখবো, তাহলে নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার জোর হলে ওই সংখ্যাটাও পজিটিভ হয়, তাহলে এখানে মাইনাসটা নেগলেক্ট হয়ে যাবে। এই কিউ এর উপরে একবার স্কয়ার আর এই টার্মের উপরে একবার স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা, যেহেতু নেগেটিভ সংখ্যার পাওয়ার জোর সংখ্যাটাও পজিটিভ হয়ে যাবে। কিউ এর উপরে একবার স্কয়ার এই টার্মের উপর সাথে একবার এই মানটা বসে দিছি, তাহলে ই এর সামনে কোনো কিছু থাকলে পাওয়ার আকারে উপরে উঠিয়ে দেওয়া যায়, পাওয়ার থাকলে সেটা সামনে নামিয়ে আনা যায়। তাহলে এইটা যা আছে ঠিক রাখলাম, এই মানটা গুণ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, কিউ স্কয়ার কে ঠিক রাখলাম, তাহলে এই মান ডিডব্লিউ ডিভাইডেড ডিজেড তার উপর স্কয়ার কে ঠিক রাখলাম, এইটা নেগেটিভ আছে উপরে উঠিয়ে দিলে পজিটিভ, আবার নিচে নামালে নেগেটিভ হয়ে যাবে, তাহলে এত ইকুয়াল কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ার ইকুয়াল এই টার্ম, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এই 5 নম্বর সমীকরণের মানটা আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব। 4 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 4 নম্বর সমীকরণটা আমাদের ছিল ইকুয়ালের বাম পাশে ছিল y প্লাস ix ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড 2 রো ইন্টিগ্রেশন অফ cos কার্ভ c, এখানে ছিল কিউ স্কয়ার, কিউ স্কয়ারের মানটাই এইটা আমরা লিখলাম, তারপর ছিল যে cos আলফা মাইনাস i sin আলফা ds, অর্থাৎ এই কিউ স্কয়ারের মানটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। ইকুয়ালের বাম পাশে যা আছে ঠিক রাখলাম, মাইনাস 1 ডিভাইডেড 2 রো ইন্টিগ্রেশন অফ cos কার্ভ c, এটা যা আছে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার 2i আলফা, তাহলে একটু আগে যে অয়লারের সূত্র cos থিটা, এখানে থিটার পরিবর্তে যদি আলফা বসান cos আলফা মাইনাস sin i আলফা, এখানে থিটার পরিবর্তে আলফা, তাহলে cos আলফা মাইনাস i sin আলফার পরিবর্তে কি বসাতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস i আলফা, ds আছে ds কে ঠিক রাখলাম, এইটা যা আছে ঠিক রাখলাম, এইটাও যা আছে ঠিক রাখলাম, এইটাও যা আছে ঠিক রাখলাম। দেখেন ভিত্তি আকাশে পাওয়ার যোগ হবে, ভিত্তি আকাশে পাওয়ার যোগ হবে, তাহলে ই টু দি পাওয়ার 2i আলফা প্লাস মাইনাস মাইনাস i আলফা, তাহলে ই টু দি পাওয়ার 2i আলফা থেকে মাইনাস i আলফা বাদ দিলে থাকবে i আলফা, এই যে ই টু দি পাওয়ার i আলফা ds, এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের সর্বশেষ লাইন ছিল কোনটা, আমাদের সর্বশেষ লাইন ছিল এই দুইটা, 6 নম্বর সমীকরণ ছিল আমাদের সর্বশেষ লাইন, এই যে এই 6 নম্বর সমীকরণটা এটা ছিল আমাদের সর্বশেষ লাইন। তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব, আবার আমরা পাই cos আলফা ইকুয়াল dx ds sin আলফা ইজ ইকুয়াল টু dy ds, যেটা একটু আগে আমি দেখাইলাম যে শুরুতে চিত্র থেকে বের করছিলাম। তাহলে ই টু দি পাওয়ার i আলফা অয়লারের সূত্র, তাহলে cos আলফা প্লাস i sin আলফা, তাহলে ইমপ্লাইজ দ্যাট ই টু দি পাওয়ার i আলফা, cos আলফার মান dx ds প্লাস i, sin আলফার মান এই যে dy ds বসে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার i আলফা, এখানে ds লসাগু নিলে dx প্লাস i dy, তাহলে ই টু দি পাওয়ার i আলফা, যেটা ইকুয়াল আমরা একটা জটিল সংখ্যা জানি x প্লাস i y, এটাকে যদি আমরা সসচলকের সাপেক্ষে ডেরিভেটিভ করি, z কে করলে dz, x কে করলে dx, i y কে করলে dy, তাহলে dx প্লাস i dy এর মান আমরা কি বসাতে পারি dz, তাহলে 7 নম্বর সমীকরণ, এই 7 নম্বর সমীকরণের মানটা 6 নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে 6 implies that y plus ix equal minus 1 divided 2 rho integration of cos curve c, এটা যা আছে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার i আলফার মানে যে dz ডিভাইডেড ds বসিয়ে দিলাম, এই ds কে ঠিক রাখলাম, এটা যা আছে ঠিক রাখলাম, এইটাও যা আছে ঠিক রাখলাম, এই ds আর ds ভ্যানিশ করে দিলে থাকবে কত dz। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। উভয় পাশ অর্থাৎ ইকুয়ালের বাম পাশে এবং ইকুয়ালের ডান পাশের প্রতিটা অংশের সাথে মাইনাস i গুণ করে দিলাম, এই টার্মের সাথে মাইনাস i গুণ, এই টার্মের সাথে মাইনাস i গুণ, ইকুয়ালের ডান পাশে এই টার্মের সাথে মাইনাস i গুণ করে দিলাম, তাহলে মাইনাস i y, i স্কয়ারের মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে x ইকুয়াল এই মাইনাসে মাইনাসে প্লাস
আই রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, বাকি যা আছে ঠিক রাখলাম। তাহলে এক্স মাইনাস আই ওয়াই এটা যা আছে ঠিক রাখলাম, এটাকে আমরা 8 নাম্বার সমীকরণ দিলাম। এবার আমরা এটার টার্ম কিন্তু আমাদের বর্ণনাতে যেটা ছিল এটা টার্ম কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা মোমেন্টামের মান এম এর মানটা আমরা বের করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হয়ে যাবে। তাহলে সমীকরণ 2 অনুসারে জিরো মূলবিন্দুর প্রেক্ষিতে মোট ভ্রামক মোমেন্টাম ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি পি অফ এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি 3 নম্বর সমীকরণ হতে এই যে পি এর মানটা এইটা আমরা পাইছিলাম, এটা বসে দিলাম, এটা যা আছে ঠিক রাখলাম। তাহলে দেখেন ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি রো সি দ্বারা একবারে এই মানটাকে গুণ মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এই টার্ম দ্বারা এই টার্মটাকে গুণ করা হয়েছে, এইটার ফলাফল 0 আসবে। কিভাবে? একটু আগে এটার ব্যাখ্যা দেখাচ্ছি, তবুও আবার ব্যাখ্যাটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। আপনারা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার জটিল সমাকলনে একটা উপপাদ্য পড়ছিলেন যে কোশির সমাকলন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। কোশির সমাকলন উপপাদ্য বর্ণনা প্রমাণ কি করছিলেন? ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এফ অফ জেড ডিজেড। তাহলে দেখেন এখানে রো সি ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি দ্বারা এক্স ডিএক্স কে গুণ করব। তাহলে গুণ করলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এটার ফলাফল কত পাই আমরা প্রমাণ করেছিলাম 0। তাহলে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এই যে রো সি এক্স ডিএক্স এটাকে এফ অফ জেড বিবেচনা করলাম, এটাকে ডিজেড বিবেচনা করলাম, তাহলে এটার ফলাফল কত? 0। তাহলে এই টার্মের ফলাফল 0 পেলাম। ঠিক একই ভাবে ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি এই যে রো সি দ্বারা এই টার্মটাকে গুণ ওয়াই ডিওয়াই, এটাকে এফ অফ জেড বিবেচনা করলাম, এটাকে ডিজেড বিবেচনা করলাম, এটার ফলাফল কত আসবে? 0। তাহলে এই টার্ম দ্বারা একবার এক্স ডিএক্স কে গুণ করলে এটার ফলাফল 0, এই টার্ম দ্বারা একবার ওয়াই ডিওয়াই কে গুণ করলে এটার ফলাফল 0 আসতেছে। তাহলে আমরা বলতে পারি এই টোটালটার ফলাফল 0 মাইনাস এইটা যা আছে ঠিক রাখলাম। তাহলে ইকুয়াল মাইনাস রো ডিভাইডেড টু ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি কিউ স্কয়ার এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এটাকে আমরা 9 নাম্বার সমীকরণ দিলাম। আমাদের সর্বশেষ লাইন ছিল এই 9 নাম্বার সমীকরণ ছিল আমাদের সর্বশেষ লাইন। এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখাবার শুরু করব, কিন্তু জেড ইন্টু ডিডব্লিউ ডিভাইডেড ডিজেড হোল স্কয়ার ডিজেড এটা কই থেকে পেলাম? বর্ণনাতে মোমেন্টাম এম ইকুয়াল ইকুয়াল ডান পাশে এই টার্মটা ছিল, এই টার্মের মান বের করে ওখানে বসিয়ে দিব। তাহলে জেড ইকুয়াল জটিল সঙ্গে এক্স প্লাস আই ওয়াই, এটার মান 5 নম্বর সমীকরণ থেকে কিউ স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা, আর ডিজেড ইকুয়াল 7 নম্বর সমীকরণ আমরা কি পাইছিলাম? ই টু দি পাওয়ার আই আলফা ইকুয়াল ডিজেড ডিভাইডেড ডিএস। তাহলে ই টু দি পাওয়ার আই আলফা ডিজেড ভাগ আছে ইকুয়াল এই পাশে পার করে দিলে গুণ এত ইকুয়াল ডিজেড, এটাকে যদি সাজিয়ে লিখি ডিজেড ইকুয়াল ই টু দি পাওয়ার আই আলফা ডিএস, তাহলে ডিজেড এর পরিবর্তে ই টু দি পাওয়ার আই আলফা এই যে ডিএস বসে দিলাম, এটা যা আছে ঠিক রাখলাম, এটাও যা আছে ঠিক রাখলাম, ভিত্তি এক আছে পাওয়ার যোগ করলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2i আলফা প্লাস আই আলফা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা ডিএস কিউ স্কয়ার এক্স প্লাস আই ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা, অয়লারের সূত্র কজ আলফা মাইনাস আই সাইন আলফা ডিএস কে ঠিক রাখলাম, এইটা যা আছে ঠিক রাখলাম। কজ আলফা সমান একটু আগে দেখলাম ডিএক্স ডিভাইডেড ডিএস মাইনাস আই সাইন আলফা সমান দেখলাম ডিওয়াই ডিভাইডেড ডিএস, আর এই ডিএস কে ঠিক রাখলাম, এইটা যা আছে ঠিক রাখলাম। ডিএস দ্বারা এই মানটাকে গুণ করলে কত হবে? ডিএক্স ডিভাইডেড ডিএস গুণ ডিএস, এই ডিএস ডিএস ভ্যানিশ হয়ে যাবে, থাকবে ডিওয়াস। ঠিক একই ভাবে এই ডিএস দ্বারা এটাকে গুণ করে ডিএস আর ডিএস ভ্যানিশ হয়ে গিয়ে থাকবে ডিওয়াই, তার আগে এই যে আই কিউ স্কয়ার এক্স দ্বারা ডিএক্স কে গুণ, এক্স দ্বারা যে মাইনাস আই ডিওয়াই কে গুণ, প্লাস আই ওয়াই দ্বারা ডিএক্স কে গুণ, তারপর যে প্লাস মাইনাসে মাইনাস আই আর আই স্কয়ার এই যে ওয়াই ডিওয়াই, কিউ স্কয়ার কে ঠিক রাখলাম, এক্স ডিএক্স আই স্কয়ার এর মান -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ডিওয়াই কে এখানে লিখলাম, তাহলে এই টার্ম আর এই টার্ম থেকে প্লাস আই কমন নিলে এখানে থাকবে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, তাহলে কিউ স্কয়ার দ্বারা একবার এই টার্মটাকে গুণ প্লাস কিউ স্কয়ার দ্বারা একবার এই টার্মটাকে গুণ। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমাদের সর্বশেষ লাইন ছিল এই টার্ম ছিল আমাদের সর্বশেষ লাইন। এখানে দুইটা টার্ম লেখা হয়েছে, মোমেন্টাম ইকুয়াল এত, আর এটা 8 নাম্বার সমীকরণ। এইগুলা কিন্তু আপনাদের লেখার প্রয়োজন নেই, আমি আমার বোঝানোর সুবিধার্থে এই জিনিসগুলো এখানে লিখে রাখছি।
তাহলে সর্বশেষ লাইন ছিল এটা, এতটুকু পর্যন্ত লেখার পর এখান থেকে লেখা আবার শুরু করব। অর্থাৎ দেখেন মোমেন্টাম ইকুয়াল, যেটা তো আমরা বর্ণনাতে লিখছিলাম, মোমেন্টাম ইকুয়াল এত এর বাস্তব অংশ, বাস্তব মানে কি রিয়াল, এত এর বাস্তব অংশ রিয়াল, তাহলে লেখা হয়েছে রিয়াল। আর এই যে এই মান আমরা বের করতেছি, এই টার্মের মান বের করতেছি, এই টার্ম যা আছে ঠিক রাখলাম, তাহলে এত ইকুয়াল। ইকুয়ালের ডান পাশে বাস্তব মান কোনটা? যেহেতু মোমেন্টাম ইকুয়াল বর্ণনাতে বলা ছিল এত এর বাস্তব অংশ, তাহলে এই টার্মের মান বের করতেছি, তাহলে এই যে রিয়াল, এই যে এত এর বাস্তব অংশ, তাহলে ইকুয়ালের ডান পাশে বাস্তব অংশ কোনটা? যার সাথে আই যুক্ত থাকবে সেটা হলো কাল্পনিক, যার সাথে আই যুক্ত থাকবে না সেটা হলো বাস্তব। এই টার্মের সাথে আই যুক্ত আছে, এটা হলো কাল্পনিক, তাহলে এই টার্ম আমরা নিতে পারবো না। আমরা নিব এই যে এই টার্ম, এটা হলো বাস্তব টার্ম, এই টার্মটা আমরা নিব, কারণ মোমেন্টাম ইকুয়াল বর্ণনাতে বলা ছিল যে এত এর বাস্তব অংশ। তাহলে যেহেতু এই টার্মের মান আমরা বের করতেছি, তাহলে এই টার্মের সাথে এই যে রিয়াল যুক্ত হবে, তাহলে এত এর বাস্তব অংশ, তাহলে ইকুয়ালের ডান পাশে এত এর বাস্তব অংশ কোনটা? এই টার্মের বাস্তব অংশ কোনটা? এটা হলো বাস্তব অংশ। কেন? কারণ এটার সাথে আই যুক্ত নাই, যার সাথে আই যুক্ত নেই সেটা হলো বাস্তব অংশ, যার সাথে আই যুক্ত আছে সেটা হলো কাল্পনিক অংশ। অর্থাৎ আমি বিষয়টা সহজভাবে বুঝাইতে চাচ্ছি যে বর্ণনাতে মোমেন্টাম ইকুয়াল এত এর বাস্তব অংশ বলা ছিল, তাহলে এই টার্মের মান বের করতেছি, তাহলে এই টার্মের বাস্তব অংশ কোনটা? এই টার্মের ইকুয়ালের ডান পাশে বাস্তব অংশ কোনটা? এইটা হলো বাস্তব অংশ। কেন বাস্তব অংশ? কারণ এর সাথে আই যুক্ত নাই, যার সাথে আই যুক্ত নাই সেটা হলো বাস্তব অংশ, যার সাথে আই যুক্ত আছে সেটা হলো কাল্পনিক অংশ। এই টার্মের সাথে আই যুক্ত আছে, এটা হলো কাল্পনিক অংশ, এটা নিতে পারবো না, কারণ বর্ণনাতে বলা আছে মোমেন্টাম ইকুয়াল এত এর বাস্তব অংশ, অর্থাৎ আমাদের বাস্তব অংশটা জাস্ট নিতে হবে। তাহলে যেহেতু এই টার্মের মান বের করতেছি, তাহলে এই টার্মের বাস্তব অংশ হলো যে এইটা, এই যে রিয়াল অফ এই টার্মের বাস্তব অংশ হলো এই যে এই টার্ম। তাহলে সুতরাং মোমেন্টাম ইকুয়াল এই যে -1/2 রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি কে ঠিক রাখলাম, এই টার্মের মান এই যে আমরা এটা পাইছি, এই যে এত এর বাস্তব অংশ আমরা কত পাইছি? এই যে কিউ স্কয়ার অফ x প্লাস dx প্লাস y dy ইকুয়াল। ঠিক একই ভাবে এই টার্মের মান আবার এই যে এইটা বসে দিব, এই যে রিয়াল, এই যে এই টার্ম যা আছে ঠিক রাখলাম, তারপর এই যে -1/2 রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, অর্থাৎ এই যে এই টার্মের মানটা এত এর বাস্তব অংশ এখানে বসে দিয়ে এইটা পাইছি, এই যে এই টার্মের মান আবার একই ভাবে এই যে এইটা আমরা বসে দিছি, তাহলে এই যে রিয়াল জেড ডিডব্লিউ ডিজেড হোল স্কয়ার ডিজেড, তারপর এখানে আছে -1/2 রো ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, ইন্টিগ্রেশন অফ ক্রস কার্ভ সি, আর এই যে এইটার মানে যে এইটা আমরা এখানে বসে দিছি। এটাকে আমরা 10 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 8 নম্বর আর 10 নম্বর সমীকরণ বর্ণনাতে এই দুইটা টার্মে আমাদের দেখাইতে বলছিল, বলা আছে সমীকরণ 8 ও 10 ব্লাসিয়াস উপপাদ্য গঠন করে y প্লাস ix এবং মোমেন্টাম এর জন্য সমাকলন দৈর্ঘ্যের রেসিডিউ যে কথা অবশেষে একই কথা, তাহলে রেসিডিউ ক্যালকুলাসের সাহায্য নির্ণয় করা যায়। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ক্লাসে যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা খাতায় ভালোভাবে নোট করবেন, যেগুলো ব্যাখ্যা দেখাইলাম প্রত্যেকটা ব্যাখ্যা খাতার সাইড নোট আকারে লিখে রাখবেন এবং বুঝে বুঝে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে এই প্রশ্নটা মনে রাখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।